হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আর তোমাদের এই ডিমান্ডে আমি কিন্তু এই ক্লাসটা এনেছি। তোমরা চেয়েছিলে যে সাইকোলজির একটা এক্সট্রা ক্লাস নেওয়া হোক এবং সেই ক্লাসের মধ্যে আমি যে ইন্টেলিজেন্সের পার্টটা যেটা সংক্ষেপে বলে গেছি ওটা যেন আরেকটুখানি বিস্তারিতভাবে বলে দিই, যাতে পরীক্ষার জন্য আরেকটু ভালো উপযোগী হয়। তো সেইটাকেই মাথায় রেখে এই ক্লাসটা আনা। তো এটা হলো সাইকোলজির এক্সট্রা ক্লাস। এসএলএসটির জন্য এটা গুরুত্বপূর্ণ, যেটা আপকামিং এসএলএসটি রয়েছে তার জন্য গুরুত্বপূর্ণ। একই সাথে বলে রাখি, এই ক্লাসটা কিন্তু যারা সিটেট দেবে তাদের জন্যও গুরুত্বপূর্ণ এবং আহ, আহ, মানে হচ্ছে যারা আপার প্রাইমারি পরীক্ষা দেবে তাদের জন্য গুরুত্বপূর্ণ। সুতরাং এমনই একটা পার্ট আমি নিয়ে আলোচনা করছি। এটা বলছি তো বটে সাইকোলজির একটা সাইকোলজির অংশ, অর্থাৎ এসএলএসটির সাইকোলজির অংশ, কিন্তু যদি আমি সিটেটের পরিপ্রেক্ষিতে দেখি বা হচ্ছে টেটের পরিপ্রেক্ষিতে দেখি, তাহলে এটা বলবো যে একটা এডুকেশনের একটা পার্ট। তো আজকের আমি বিষয়টাকে অবশ্যই শুরু করব। তোমরা যে প্ল্যাটফর্মে রয়েছে এই প্ল্যাটফর্মটার নাম হলো ইয়োর ফিলোসফি এবং এটাই একমাত্র ফ্রি অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। আর এর প্রেজেন্টার হলাম আমি। আহ, ব্যাপারটা হচ্ছে এটাই, যে এছাড়া দ্বিতীয় কোনো ফ্রি অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম কিন্তু আর নেই। আর তোমরা যারা এখন অব্দি টেলিগ্রামে জয়েন করনি, তোমাদেরকে বলছি তোমরা অবশ্যই টেলিগ্রামে জয়েন করো। সেখানে অনেক ধরনের প্রশ্ন আছে, প্রশ্নগুলো সলভ করতে পারবে। আর এই যে ভিডিওটা রয়েছে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু সমস্ত লিঙ্কগুলো দেওয়া থাকবে। সেই লিঙ্ক কিন্তু ক্লিক করে তুমি অবশ্যই জয়েন করে যেও, নিজেদের স্বার্থে জয়েন করে যেও। যারা এখন অব্দি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করো। আর হচ্ছে আহ, আহ, একটা লাইক অবশ্যই করো এই ভিডিওটি দেখবার পরে, কারণ আমি আশা রাখছি যদি পরীক্ষার প্রশ্ন একটু কঠিন হয় একটু, তাহলে হয়তো এইখান থেকে পরীক্ষায় প্রশ্ন দিতে পারে। হুম। তো আমি তাহলে বিষয়টা শুরু করি, কেমন? বিষয়টাকে তাহলে শুরু করা যাক। দেখো, ইন্টেলিজেন্স বা হচ্ছে বুদ্ধি, এই বুদ্ধি তত্ত্বের মধ্যে আমি কিন্তু বিনে শিমুর অভিজ্ঞতাটা আমি বুঝিয়ে দিয়েছি। ঠিক আছে? যেখানে হচ্ছে কালিক বয়স, মানসিক বয়স এরকম দিয়ে ইনটু হচ্ছে 100 দিয়ে তার মানে ওই কিভাবে বুদ্ধির অভিক্ষাটা বের করতে হবে সেটা কিন্তু আমি শিখিয়ে দিয়েছি। ওই পার্টটা আমার হয়ে গেছে। আজকে আমি জাস্ট যে ফ্যাক্টর থিওরিগুলো রয়েছে, ফ্যাক্টর থিওরিগুলো মানে যেগুলো সিলেবাসের মধ্যে রয়েছে, এসএলএসটি সিলেবাসের মধ্যে রয়েছে, সেইগুলো নিয়ে আমি একটু আলোচনা করব। আচ্ছা, তার আগে বলে রাখি যে আমি এই যে আহ, মানে যতটুকু মেটেরিয়ালস এনেছি, সেই মেটেরিয়ালসগুলো আমি কোথা থেকে পেয়েছি এটাও তো তোমাদের জানবার বিষয়। আমি কিন্তু এটা পেয়েছি দেবাশিস পাল নামক একটি বই রয়েছে, ডক্টর দেবাশিস পাল, এডুকেশনের বই। এই বইটা কিন্তু ছায়া প্রকাশনী থেকে বেরিয়েছে। ওই বই থেকে আমি কিন্তু আজকে যাবতীয় যা কন্টেন্ট যতটুকু আছে ততটুকু কন্টেন্ট কিন্তু আমি ওখান থেকেই নিয়েছি। ওকে, তাহলে আশা রাখি আমি বোঝাতে পারলাম যে আমি কোথা থেকে নিয়েছি আর কি, মানে কোন বই থেকে আমি সংগ্রহ করেছি এবং কিছু আহ, ছবি ব্যবহার করেছি যেগুলো আমি গুগল থেকে নিয়েছি। আচ্ছা, তো বুদ্ধি হলো একটা বিমূর্ত মানসিক অবস্থা। মূলত কিন্তু বুদ্ধির কিন্তু কোনো সঠিক অর্থে সংজ্ঞা হয় না। আমি গতবারেও বলেছিলাম বুদ্ধির কোনো সঠিক অর্থে সংজ্ঞা হয় না। এটা আসলে একটা অ্যাবস্ট্রাক্ট বিষয়, বিমূর্ত বিষয়। ঠিক আছে? তাহলে এটা হলো একটা বিমূর্ত বিষয়। এর ইংরেজি শব্দ হচ্ছে ইন্টেলিজেন্স। ঠিক আছে? যেটা এসেছে ইন্টেলিজিয়ার বা ইন্টেলিজেনিয়া, এরকমই একটা হবে, ইন্টেলিজেনিয়া থেকে এসেছে, যার অর্থ হলো আন্ডারস্ট্যান্ড বা বুঝতে পারা। ঠিক আছে? তো চলো নেক্সট পার্টে যেটা যাব। নেক্সট পার্টটা হচ্ছে একটু আহ, আহ, গুরুত্বপূর্ণ। আমি এটাকে বন্ধ করি। দেখো, ক্লাসিফিকেশন অফ টাইপস, আইকিউ ইন্টেলিজেন্স যে টাইপগুলো রয়েছে কত থেকে কতটা অবধি হলে আর কি, অ্যাপ্রক্স কতটার মধ্যে হলে আমরা কিন্তু বলতে পারি যে হচ্ছে আহ, অমুকজন অমুকটা। এই যে বিনেশ শিমুর অভিজ্ঞতা আমরা পড়ে এসেছি, সেখানে কি আমরা দেখেছি যে কিভাবে আমরা কালিক বয়স, মানসিক বয়স আমরা বের করতে পারবো। এবার দেখো, আহ, যে আর কি জড়ধি, ঠিক আছে, তার যে গড় যে বুদ্ধি ক্ষমতা, সেটা কিন্তু এই 0 থেকে হচ্ছে এই 24 অবধি হতে পারে। ওকে, মূলত মূলত এখান থেকে যেটা পরীক্ষায় আসতে পারে সেটা হচ্ছে ডাল। ডাল এইটা, অর্থাৎ 70 থেকে 79। বিলো অ্যাভারেজ হচ্ছে 80 থেকে 89, এটা। নর্মাল অ্যাভারেজটা আমাদের জিজ্ঞাসা করতেই পারে, এই জায়গা থেকে আসে। এই জন্যে বলছি কারণ আমি যেহেতু টেট কোয়ালিফাইড, সুতরাং ওখানে এরকম প্রশ্ন দেখেছিলাম আর কি, মানে এগুলো আমি ওখানে পড়েছিলাম। তো যার জন্য আমার এগুলো বোঝাতে গেলে একটুখানি হয়তো সুবিধে হচ্ছে।
তো নর্মাল অর অ্যাভারেজ যেটা সেটা 90 থেকে 109। মূলত আমরা দেখি না যে হচ্ছে কি ধরনের পরীক্ষার প্রশ্নগুলো আসে, সেই প্রশ্নগুলো কিন্তু প্রায় একটার পর একটা কিন্তু আহ, আহ, কি বলবো, একটার পর একটা হয়তো উম, মানে পরপর হয়তো গায়ে লেগে থাকে, একটার পর একটা এরকম এরকম একটা থাকে। কিন্তু আমাকে আমাকে এখানে যেটা জানতে হবে যে কোন কোন প্রশ্নগুলো সব থেকে বেশি পরিমাণে আসে। ঠিক আছে, এটা এই দেখো, এই 5 নম্বর যেটা আছে, নর্মাল অফ অ্যাভারেজ যেটা রয়েছে সেটা হচ্ছে 90 থেকে 109, এরকমই একটা গড় তার হচ্ছে আইকিউ। এটা পরীক্ষায় আসতে পারে। এর অ্যাভারেজ যেটা সেটা একটা আসে, আর যেটা হচ্ছে খুব জিনিয়াস, যেটা জিনিয়াস যারা হয় তারা হচ্ছে 140। বলা হয় না যে খুবই জিনিয়াস, খুবই জিনিয়াস, তার মানে বুদ্ধি একেবারে সেই লেভেলের, বুঝতে পারছো তো, সেই রকম। আচ্ছা, তো পরের অংশে যাই, সেটা হচ্ছে দেখো আলফ্রেড বিনে, ঠিক আছে, উনি হচ্ছেন ইউনিফ্যাক্টর বা মোনোফ্যাক্টর থিওরি বা সিঙ্গেল ফ্যাক্টর থিওরি বা একত্ববাদী বুদ্ধির জনক। আসলে উনি একত্ববাদী বা সিঙ্গেল ফ্যাক্টরকে বুঝছেন, মানে বলেছেন আর কি। উনি কিন্তু ইন্টেলিজেন্স টেস্ট নেন। আমরা এই ইন্টেলিজেন্স টেস্ট বলতে গেলে কিন্তু বুদ্ধির অভিক্ষা বলবো, পরীক্ষা বলবো না, কিন্তু অভিক্ষা। ঠিক আছে, তাহলে ইন্টেলিজেন্স টেস্ট নেন। কত সালে? 1905 সালে এরকমই একটা নেন সম্ভবত। আর ফ্রান্সে উনি এই শিক্ষা প্রতিষ্ঠানে দিয়েছেন। এটা বিস্তারিত আমি ওখানে আলোচনা করেছি, এখানে আমার যা যা মনে ছিল আমি জাস্ট মানে খুব দ্রুততার সাথে টাইপ করেছি আর কি। 3 থেকে 13 বছর অবধি বয়সী ছেলে মেয়েদের জন্য উনি এই টাস্কটা করেছিলেন। ইনি ছিলেন ইন্টেলিজেন্সের জনক। তাহলে পরীক্ষার সময় যদি বলা হয় যে ইন্টেলিজেন্সের জনককে, অবশ্যই আলফ্রেড বিনে। ওকে। ইনি জেনারেল মাল্টি মেন্টাল অ্যাবিলিটির কথা বলেন। ইনি ইনি কিসের কথা বলেন? জেনারেল মেন্টাল অ্যাবিলিটির কথা বলেন। ধরা যাক যিনি বুদ্ধিমান তিনি সব কাজেই সেরা হবেন, একদমই তাই। উনি উনি এটাই বলছেন যে তুমি যদি বুদ্ধিমান হও তাহলে কিন্তু তুমি সব কাজেই সেরা হবে। তুমি যদি বুদ্ধিমান হও তাহলে তুমি দর্শনে যেমন সব ভালো ফলাফল করতে পারবে, ঠিক তেমনি অঙ্কেও ভালো ফলাফল করতে পারবে, বিজ্ঞানের সমস্ত বিষয়গুলোতেও তুমি ভালো ফলাফল করতে পারবে, যদি তুমি বুদ্ধিমান হও। আর যদি বুদ্ধিমান না হও তাহলে কিন্তু এই আমার মতো অবস্থা হবে, আমি যেমন বুদ্ধিমান নই। তো এইরকম আর কি। তা ধরা যাক যিনি বুদ্ধিমান তিনি কিন্তু সব কাজে সেরা হবেন, এটা কিন্তু ওনার বক্তব্য ছিলেন। তাই জন্য উনি উনি কিন্তু জেনারেল মেন্টাল অ্যাবিলিটির কথা বলেন। সবার প্রথম উনি কিন্তু জেনারেল মেন্টাল অ্যাবিলিটির কথা বলেন, মানে যাকে আমরা জি ফ্যাক্টর থিওরি একটু বাদে গিয়ে আমরা বুঝবো। দেখ, এটা হলো জেনারেল জেনারেল পার্ট, আমি বোঝানোর চেষ্টা করছিলাম আর কি। সমস্ত কিছু এর মধ্যে ইনক্লুডেড আছে, সবই কিছু জানে, সবই কিছু পারে, এরকম একটা। দেখবে আমাদের বেশ কিছু রকম বন্ধু বান্ধব ছিল বা এরকম আছে, দেখবে মানে তার কাছে সবকিছু সলিউশন আছে, ওয়ান কাইন্ড অফ ডোরেমন। ঠিক আছে, মানে যাই হোক না কেন তার কাছে সবকিছু সলিউশন আছে। মানে তার কাছ থেকে খালি হাতে তুমি ফিরতে পারবে না, এরকম অনেক মানে থাকে মাঝে মধ্যে, এক একটা বন্ধু বান্ধব পাওয়া যায় এরকম। তো যাই হোক, কে প্রথম বুদ্ধির অভিক্ষা করেছিলেন? অবশ্যই এটা হচ্ছে আলফ্রেড বিনে। আমি ইচ্ছে করে প্রশ্নটা লিখেছি আর কি। চলো, পরের প্রশ্ন। দ্বি উপাদান তত্ত্ব বা টু ফ্যাক্টর থিওরি, দ্বি উপাদান তত্ত্ব বা টু ফ্যাক্টর থিওরি, এটা কি একটুখানি দেখে নেওয়া যাক। ব্রিটিশ মনোবিজ্ঞানী হচ্ছে চার্লস স্পিয়ারম্যান 1904 সালে গণিত নির্ভর মানসিক ক্ষমতার একটা তাত্ত্বিক ব্যাখ্যা দিয়েছিলেন। ঠিক আছে। উনি যেটা লিখেছেন আর কি, মানে এই অংশটা আমি দেবাশিস পালের বই থেকে তুলেছি। আমেরিকান জার্নাল অফ সাইকোলজিতে জেনারেল ইন্টেলিজেন্স অবজেক্টিভলি ডিটারমিনেট অ্যান্ড মেজার্ড, এরকম একটা প্রবন্ধ ছিল, বুঝলে তো। এরকম একটা প্রবন্ধ, যে প্রবন্ধের মধ্যে দ্বি উপাদান তত্ত্ব সবার প্রথম প্রকাশ করেছেন। ঠিক আছে, তাহলে কোথায় প্রকাশ করেন? আমেরিকান আমেরিকান জার্নাল অফ সাইকোলজি, যেটার নাম ছিল। ওকে। তুমি জানো জার্নালে অনেকে লেখে, আমাদের অনেকে লেখা আছে জার্নালে। তো জার্নালে যে যে লেখাগুলো হয় আর কি, একটা জার্নালে একটা নাম থাকে, তারপরে নানান লোকে নানান ভাবে লেখে। ঠিক আছে। তো আমেরিকান জার্নাল অফ সাইকোলজি, তার মধ্যে ওনার যে প্রবন্ধটা সেটা ছিল কি, জেনারেল ইন্টেলিজেন্স অবজেক্টিভলি ডিটারমিনেট অ্যান্ড মেজার্ড। ঠিক আছে, এইটা হচ্ছে ওনার প্রবন্ধ। তো সেই প্রবন্ধে কিন্তু প্রথম কিন্তু দ্বি উপাদান তত্ত্বের কথা উনি বলছেন। এবার দেখো তার মধ্যে বৌদ্ধিক কাজে এই দুটি উপাদান কার্যকরী হচ্ছে। প্রথমটা হলো সাধারণ উপাদান, সাধারণ মানে জি বা জেনারেল। আর একটা হচ্ছে, অপরটা হলো বিশেষ উপাদান, মানে হচ্ছে স্পেশাল ফ্যাক্টর। মানে জি, এটা জেনারেল লেখাটা উচিত ছিল আসলে, খুব দ্রুতভাবে টাইপ করছিলাম তো, তাই জন্য একটু জিটাকে আর জেনারেল করা হয়নি। মানে আর আমি 3 বার করে মূলত চেক করি, সেখানে আমাকে মানে চেক আর করিনি, অত বেশি চেক না করে আমি ঝটপট করে দিয়ে দিয়েছি, এই হচ্ছে তাই। তাই এটা হয়েছে আর কি, কিছু মনে করো না। যাই হোক, বুঝে বুঝে নিও। হ্যাঁ, তো তিনি মনোবিদ বিনের সমালোচনা করে এই এই মতবাদটি তৈরি করেছিলেন। জি জি ফ্যাক্টর, ঠিক আছে, তার মতে জি ফ্যাক্টর বা ফ্যাক্টর বা জেনারেল ফ্যাক্টর যেটা আসে সেটা হলো বংশধারা বা বংশগতির মাধ্যমে। ধরে নাও যে আমার বাবা, ঠিক আছে, বা তোমার বাবা যদি খুবই বুদ্ধিমান হয় তাহলে তুমিও কিন্তু বুদ্ধিমান হবে।
আগেকার দিনে একটা কথা ছিল না যে রাজার ছেলে রাজা হবে, তার মানে কি রাজাও বুদ্ধিমান, তার মানে তার ছেলেও কিন্তু বুদ্ধিমানই হবে, এরকম একটা চিন্তা ভাবনা ছিল। তাহলে বুদ্ধিমান যে আছে না, সে হচ্ছে কিন্তু তার বংশধারা অনুযায়ী সে বুদ্ধিমান 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 এরকম ভাবে হতে চলছে। আর এস ফ্যাক্টর হচ্ছে আসে দীর্ঘদিন ধরে অনুশীলনের দ্বারা। বুদ্ধিমান তো বটে, কিন্তু কোনো একটা বিশেষ একটা বিষয় সে হয়তো পারদর্শী হলো। রাজার ছেলে, ঠিক আছে, রাজকর্ম তো সবাই ভালোভাবে করছে, কিন্তু কোনো একজন রাজকুমার দেখা গেল যে অমুক বিদ্যায় পারদর্শী হয়ে গেছে, ঠিক আছে, খুব ভালো একটা স্কিল শিখেছে। সুতরাং আমরা এস ফ্যাক্টরকে কিন্তু একটা স্কিল বলতে পারি। ওকে, এস ফ্যাক্টরকে আমরা কি বলতে পারি? স্কিল বলতে পারি। এস ফ্যাক্টরকে আমরা কিন্তু স্কিল বলতে পারি। একটা নতুন কিছু একটা শিখে নিয়েছে, বুঝলে তো? তো সাধারণ মানসিক ক্ষমতা হচ্ছে সার্বজনীন। ওকে, মানে সার্বজনীন হচ্ছে, আর বিশেষ মানসিক ক্ষমতা কিন্তু সার্বজনীন নয়, তাহলে কি ওটা স্পেসিফিক, একটা নির্দিষ্ট ব্যক্তির জন্য প্রযোজ্য। বুঝতে পারলাম, একটা নির্দিষ্ট ব্যক্তির জন্য প্রযোজ্য। এটাকে স্পিয়ারম্যান দেখো দুটো ফ্যাক্টর থিওরির কথা বলছেন, একটা জেনারেল কগনিশন বা জি ফ্যাক্টর, একটা টাস্ক স্পেসিফিক কগনিশন বা এস ফ্যাক্টর। ওকে, নেক্সট আমি যে পার্টটাতে আসবো সেটা হচ্ছে বহু উপাদান তত্ত্ব বা মাল্টি ফ্যাক্টর থিওরি। এটাও কিন্তু আমাদের সিলেবাসে রয়েছে, তাই না? অনেকেই বলছিলে দাদা এটা কোথায়, এটা দাও, খুঁজে পাচ্ছি না দাদা, অমুকটা দাও। যাই হোক, বইতে নেই এরকমও অনেকে বলছিল। সত্যি বইগুলোতে অনেক পাওয়া যাচ্ছে না, এমন অনেক ইয়ে রয়েছে, ঠিকঠাক করে দেওয়া নেই, এটা হলো সত্য। আছে, আছে, দেওয়া নেই না, আছে, অল্প 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 স্বল্প করে দেওয়া আছে। দেখো, ইএল থর্নডাইক হলেন এই তত্ত্বের জনক বা প্রবক্তা। ওকে, মাল্টি মাল্টি ফ্যাক্টর, ঠিক আছে, এই মাল্টি ফ্যাক্টরের অপর নাম হচ্ছে অ্যানার্কিক থিওরি। থর্নডাইক বুদ্ধির সাধারণ ক্ষমতাকে স্বীকার করেন না। ওকে, মানে জেনারেল অ্যাবিলিটিকে বা জেনারেল যে ফ্যাক্টর থিওরি সেটা কিন্তু উনি স্বীকার করছেন না। তার মতে প্রত্যেকটি মানসিক ক্ষমতা আরেকটা মানসিক ক্ষমতার সাথে যুক্ত আছে। ওকে, কিভাবে যুক্ত আছে ব্যাপারটা একটুখানি বুঝে নাও। দেখো, এই যে ব্যক্তি, ঠিক আছে, দেখো তিনজন ব্যক্তি আছে, তিনজন ব্যক্তি আছে। এই ব্যক্তি একটু সোশ্যালি চিন্তা ভাবনা করে, মানে একটু সামাজিকতা নিয়ে ভাবে। ধরে নেওয়া যাক যে এই ব্যক্তি ভাবছে যে হচ্ছে আমি এখন একা বসে আছি, আচ্ছা চলো একটু হোয়াটসঅ্যাপ একটু খুলে দেখিনি কি হচ্ছে, আচ্ছা চলো একটুখানি দেখে নিই তো আমার অমুক বন্ধুগুলো কি করছে, আচ্ছা দেখি তো ফেসবুকে সবাই কি করছে, এক্স হ্যান্ডেলে কেউ কিছু লিখলো, একটু দেখে নিই তো। এরকম সে সামাজিক বিষয়গুলোকে নিয়ে একটুখানি ভাবনা চিন্তা করার চেষ্টা করছে। আচ্ছা কালকে কি অমুক অমুক কিছু হবে, আচ্ছা চলো একটুখানি এবিপি আনন্দ দেখে নিই, তাতে কি হচ্ছে একটু দেখে নিই। এরকম চিন্তা ভাবনা তার মাথার মধ্যে সারাক্ষণ ভাবে ঘুরছে। আচ্ছা এখন তো আমি এখানে বসে আছি, তাহলে হয়তো ওই মানে ওই অমুক জায়গায়, মানে অমুক জায়গায় যেখানে গতকাল খুব আড্ডা দিয়েছিলাম, ধরে নেওয়া যায় যে চায়ের দোকানে, তাহলে সেই দোকানে ওখানে এখন কি হচ্ছে দেখি তো, একটা বন্ধুকে ফোন করে দেখি তারা ওখানে যে আড্ডা দিচ্ছে, কেমন কি করছে না করছে একটু খোঁজ লাগাই। এরকম চিন্তা ভাবনা তার মাথার মধ্যে কিন্তু ঘুরছে। ওকে, আর যেটা মেকানিক্যাল যেটা বলা হচ্ছে আর কি, ইয়ে কিন্তু একদম চুপ হয়ে আছে, শান্তশিষ্ট হয়ে আছে। আমি ছবিটা বোঝাচ্ছি, একটু পরে থিওরিতে আসবো। এ শান্তশিষ্ট হয়ে আছে, কিন্তু এর মাথার মধ্যে আরো চিন্তা ভাবনা আসছে যে কিভাবে আমি কিন্তু একটু একটু করে এগোতে পারি। আর এই ব্যাটা কি করছে বলতো, এ কিন্তু অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং করছে, এর মাথায় আছে অনেক ধরনের বুদ্ধি আসছে। এ কিন্তু গল্প লিখতে পারে, ঠিক আছে, এ কিন্তু সুডুকু খেলাও করতে পারে, এ একজন ভালো দার্শনিকও হতে পারে, কিন্তু চুপ করে আছে, একদম চুপ। ঠিক আছে, মাথার মধ্যে অনেক কিছু চলছে আর পরপর পরপর কিন্তু সলভ করতে থাকছে। ঠিক আছে, চুপচাপ একে তুমি হাজার কথা বলো না কেন, এ কিন্তু কিছু বলবে না, এ কিন্তু চুপ করে থাকে। আমরা এমন কিন্তু বন্ধু বান্ধব পাই, দেখবে খেয়াল করে থাকবে, সে সবকিছু শুনতে থাকে, চুপচাপ শুনছে, চুপ করে একদম শুনছে, শুনছে সবকিছু, কিন্তু তারপরে হয়তো যেটা বললো সেটা একদম সঠিক কথা বলে দিল। কিন্তু এর কাছ থেকে তুমি সঠিক কথা পাবে না, এর কাছ থেকে হয়তো অল্প বিস্তর পাবে, অতটা পাবে না। আর এর কাছে কি হবে, কাছে কিন্তু একদম সলিড কথাটা পেয়ে যাবে, সলিড সলিউশন। এমন অনেক বন্ধু বান্ধব পাওয়া যায়, এমন অনেক টিচার্সও রয়েছেন, ঠিক আছে, যারা গুরুস্থানীয় বা গুরুস্থানীয়া, তাদের কাছে কিন্তু দেখবে যে সঠিক সমাধানটা তুমি পেয়ে যাচ্ছ, তোমাকে নানান জায়গায় দৌড়তে হচ্ছে না, সঠিক জায়গাটা এসে গেছে, সঠিক সমাধানটা তুমি পেয়ে গেলে। এইটা হচ্ছে সেই ব্যক্তি। তো এইরকম ব্যক্তিদেরকে কিন্তু আমরা অনেক সময় বলি যে তুমি না দার্শনিকদের মতো হয়ে গেছো, বা অনেকটা তুমি দার্শনিকের মতো কথা বলছো, এরকম কথা কিন্তু আমরা বলি, মানে যখন দেখছি তার বুদ্ধির ক্ষমতাটা বেশ বাড়ছে, ঠিক আছে, মানে বেশ বেশ কি বলবো, বেশ আহ, আহ, বুদ্ধিযুক্ত কথাবার্তা বলছে, ম্যাচিওর কথা বলছে আর কি। বুঝতে পারছো তো? তো এইরকম। এবার দেখো, ওর ওর এই এটাতে আসলাম, ওর থিওরিটাতে আসলাম। দেখো, থর্নডাইক তিনটি সূত্রের কথা বলছেন, কি কি? একটা হচ্ছে সামাজিক বা সোশ্যাল, যেটা সামাজিক সম্পর্ক গঠন করার কথা বলা হচ্ছে,
ঠিক আছে, এই দেখো সামাজিক সম্পর্ক গঠন করছে অনেক কিছু ভাবে সম্পর্ক। এ এ এ এমনই ব্যক্তি, সাপোজ আমি বলছি খারাপ ভাবে নিও না, এ এমনই একজন ব্যক্তি, ধরে নাও যে কোনো একটা জায়গাতে তুমি একে রেখে দিয়ে আসলে তো, ঠিক আছে, ও যদি একজন পুরুষ হয় বা একজন মহিলা হয়, ও কিন্তু একটা রিলেশন স্টার্ট করবে বা প্রেম স্টার্ট করে দেবে কারোর সাথে হয়তো, আবার সেখান থেকে সরিয়ে নিয়ে আসো, ভুলে গেল। হয় কিন্তু এরকম, খারাপভাবে নিও না বিষয়টাকে, প্লিজ খারাপভাবে নিও না। আর ব্যক্তিগতভাবে নেওয়ার তো কোনো কথাই নয়। তো খারাপভাবে নিও না। এরা এমন ধরনের ব্যক্তি হয়, হয়তো বন্ধু বর্গের মধ্যেই পাওয়া যায়। এরকম কোনো একটা মানে অনেক জনের মাঝখানে তুমি নিয়ে গেলে, ও কিন্তু ইশারা টিশারা করে কিন্তু কাউকে না কাউকে পটিয়ে নিল। হয় কিন্তু এরকম মানুষ, হয় না নয়, হয়। ঠিক আছে, আমি ডেফিনেটলি বলছি হয়। তো এটা দেখো, এটা হচ্ছে সামাজিক বা সোশ্যাল, ঠিক আছে, সামাজিক সম্পর্ক এরা গঠন করে ফেলে। নেক্সট হচ্ছে মূর্ত বা কনক্রিট, ঠিক আছে, বা হচ্ছে মেকানিক্যাল বা যান্ত্রিক, যার সামনে অস্তিত্ববান, ঠিক আছে, যা নিজের দেহকে কন্ট্রোল করার ক্ষমতা আছে। এই ব্যক্তি কি আছে, নিজের দেহকে কন্ট্রোল করার ক্ষমতা রয়েছে। এমন অনেক ব্যক্তি আছে যার সামনে হাজার প্রলোভন দেখাও না কেন, ও কিন্তু সেই ফাঁদে পা দেবে না। ঠিক আছে, যদিও বিভিন্ন বিষয় কিন্তু পারদর্শী হতেই পারে, কিন্তু এ বলছে না, বোঝাচ্ছে না, কিন্তু নিজেকে কন্ট্রোল করে ধরে রেখে দিয়েছে, এই হচ্ছে ব্যাপার। ধরে রেখে দিয়েছে। যোগী ব্যক্তিদের নাম তুমি এক্ষেত্রে করতেই পারো। নিজেকে কন্ট্রোল করে ধরে রেখে দিয়েছে, কোনো জায়গায় হেলছে না দুলছে না, একদম চুপচাপ হয়ে আছে। কিন্তু আমার তো দরকার এই ব্যক্তিটাকে, বিমূর্ত বা অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং করতে পারে যে, তাই না? মানে যার কাছে তুমি কি সব কথা, সব সলিউশন পেয়ে যাচ্ছ, যে দার্শনিকের মতো তোমাকে উপদেশ দিতে পারছে, গল্প লেখার ক্ষমতাও এর মধ্যে আছে, এরকম নানান ধরনের মানে মানে ক্রিটিক্যাল যে বিষয়গুলো রয়েছে তার কাছে নিয়ে যাও, সে সব কিছু ইয়ে করে দেবে, সলিউশন করে দেবে। যে কোনো পাজেল নিয়ে যাও, পাজেল সলভ করে দেবে। যাই হোক, আমরা পড়ছিলাম থর্নডাইক, আর থর্নডাইকের মধ্যে কিন্তু আমরা দেখেছি যে তার যে আহ, উম, আহ, তার যে ইন্টেলিজেন্স থিওরিতে তিনি যেটা প্রয়োগ করেছেন আর কি, থর্নডাইক তো বিড়ালের ওপর পরীক্ষা করেছিলেন। তো থর্নডাইক যে বক্সের মধ্যে বিড়ালটিকে রেখেছিলেন, সেই বক্সের নাম ছিল পাজল বক্স। ওকে। আর স্কিনার যে বক্সের মধ্যে ইঁদুরটিকে রেখেছিলেন, সেই বক্সটার নাম ছিল হচ্ছে স্কিনার বক্স। আমি রিপিট করছি আমার কথাটাকে। থর্নডাইক যে বক্সের মধ্যে বিড়ালটাকে রেখে পরীক্ষা নিরীক্ষা করেছিল, সেই বক্সটার নাম হচ্ছিল পাজল বক্স। আর স্কিনার যে বক্সের মধ্যে ইঁদুর রেখে পরীক্ষা করেছিল, আর সেই বক্সটার নাম ছিল স্কিনার বক্স। ওকে। তাহলে এই যে পার্টটা, এই তিনটে পার্ট আশা রাখি বোঝাতে পারলাম আমি। আপাতত এইটা আমার বোঝানোর বিষয় না, এটা অনেকদিন আগে হয়ে গেছিল। এই তিনটে পার্ট আমি আশা রাখি বোঝাতে পেরেছি এইটা দিয়ে। পরীক্ষায় কিন্তু আসতেই পারে কে এখান থেকে সব থেকে বেশি বুদ্ধিমান, অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং যে করে, বিমূর্ত চিন্তা ভাবনা যিনি করেন, তিনি। ওকে। পরেরটা, এটা ভাই তুমি, সরি, এটা ভাই তুমি ইয়ে করো, স্ক্রিনশট নাও। আমি ছোট্ট করলাম, মারো একটা স্ক্রিনশট। এটা একটা স্ক্রিনশট নাও, খুব গুরুত্বপূর্ণ, এটা একটা স্ক্রিনশট নাও। আই থিঙ্ক তোমার স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। দেখো, আমি বুঝিয়ে দিই একটুখানি। একক উপাদান তত্ত্ব বা ইউনিফ্যাক্টর থিওরির জনক হচ্ছেন আলফ্রেড বিনে, আমরা একটু আগে পড়লাম তাই না? জনক হচ্ছে আলফ্রেড বিনে, কিন্তু প্রবর্তক মানে প্রবর্তন কি করেছেন স্টার্ন। এবার এরকম প্রশ্ন দেখলাম যে অনেকে কমেন্ট করেছে, কি রকম, না হচ্ছে একক ফ্যাক্টর বা ইউনিফ্যাক্টর থিওরির জনক কি হবে? জনক বিনে হবে। ঠিক আছে, প্রবর্তক হচ্ছে স্টার্ন, প্রবর্তন করেছেন। কিন্তু ধরো পরীক্ষার সময় বিনে নেই, অপশনে বিনে নেই, যদি স্টার্ন থাকে তাহলে আমি স্টার্ন করে আসবো, ছেড়ে আসবো না, বুঝতে পারলে তো? অন্য কিছু তো হবেই না, তো স্টার্ন করে আসবো, এই জন্যই এটা দিলাম আর কি। আমি রিপিট করছি, একক উপাদান তত্ত্বের জনক হচ্ছেন বিনে, প্রবর্তক হচ্ছেন স্টার্ন। ওকে, দ্বি উপাদান তত্ত্ব এক্ষুনি পড়া বুঝিয়ে দিয়েছি, টু ফ্যাক্টর থিওরি স্পিয়ারম্যান। দলগত উপাদান তত্ত্ব বা মাল্টিপল ফ্যাক্টর থিওরি আমাদের নেই, সেটা হচ্ছে থার্স্টন। বহু উপাদান তত্ত্ব মাল্টি ফ্যাক্টর থিওরি এটা আমাদের রয়েছে, দেখলে সেটা হচ্ছে থর্নডাইক। তাহলে আমরা এই তিনটে পার্ট আমাদের রয়েছিল। ওকে। বাছাই তত্ত্ব বা স্যাম্পলিং হচ্ছে থমসন। স্ট্রাকচার অফ ইন্টেলেক্ট থিওরি গিলফোর্ড। মুরের তত্ত্ব মুর। তারপরে কি আছে, হায়ারকিয়াল কি আছে, হায়ারকিয়াল থিওরি, আচ্ছা এটা ভার্ননের, হ্যাঁ এটা মনে পড়েছে। আর নেক্সট হচ্ছে তোমার ক্রিস্টালাইজ থিওরি, এটা ক্যাটেল। মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরি আর একটা পার্টও আছে, সেটা হচ্ছে হাওয়ার্ড গার্ডেনার। আর ট্রায়াডিক থিওরি আছে, সেটা হচ্ছে তোমার স্টার্নবার্গ। স্ট্রাকচার থিওরি আইজ্যাক। আর হচ্ছে সেসির একটা থিওরি আছে, সেটা হচ্ছে বায়োলজিক্যাল থিওরি। আবেগজনিত বুদ্ধির একটা পার্ট আমরা পাই, সেটা হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স থিওরি, সেটা ড্যানিয়েল গোলম্যান।
ইনফরমেশন প্রসেসিং থিওরি একটা পাই, সেটা হচ্ছে স্টার্নবার্গ। ওকে, এই হচ্ছে তোমার মেন বিষয়। দেখো পরীক্ষা যেহেতু আমাদের তিনটেই পার্ট আছে, বাদ বাকি পার্ট তো নেই, তাই না? সিলেবাস যদি ধরে চলি, আমার কাছে তিনটে পার্টই দেওয়া হলো, তিনটে পার্টই পড়ে যাও, থার্ড তো নেই। আর অনেকে গুলাচ্ছে এই মাল্টিপেল আর হচ্ছে মাল্টি ফ্যাক্টরের মধ্যে, গুলাচ্ছে, আমি দেখতে পাচ্ছি খুব গুলাচ্ছে। মাল্টিপেল আর মাল্টি ফ্যাক্টর কিন্তু দুটো আলাদা। ওকে, মাল্টি ফ্যাক্টর আলাদা, মাল্টিপেল আলাদা। তাহলে আশা রাখি যে এইটা তোমরা স্ক্রিনশট নিয়ে নিয়েছো, এবং উম, তোমাদের পরীক্ষার জন্য এটা কিন্তু গুরুত্বপূর্ণ। ওকে, ওকে, থ্যাংক ইউ দেখবার জন্য। আর আশা রাখি ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক তোমার প্রাপ্য, এটা আমি মনেই করি। যারা লাইক করে তারা দয়াবান, যারা করে না তারা কিপটে। ওকে, তো থ্যাংক ইউ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবারও নেক্সট ডে। আর ততক্ষণের জন্য টাটা, বাই বাই।